নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জগদীশ গুপ্তের লেখা গুরুদয়ালের অপরাধ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। গরিব গুরুদয়াল বড়লোক চন্দ্রশেখর সান্যালের একেবারেই যে মোসাহেব হইয়াছে তা নয়। জলকাত এবং বেগুনের গুণাগুণ বিবৃতি সম্বন্ধে যে হাস্যকর মোসাহেবী গল্প প্রচলিত আছে, সেরকম গল্পে সায় দিবার দরকারই আর হয় না। চন্দ্রশেখর ধনী এবং অলস হইলেও অতটা নন। গরিব গুরুদয়ালের তরফ হইতে উপকারের সূত্রেই আলাপের সূত্রপাত। চন্দ্রশেখর একদিন গাড়িতে গঙ্গারামপুর যাইবেন, কিন্তু বহু তোড়জোড়পূর্বক হাওড়া স্টেশনে পৌঁছিয়া দেখিলেন ব্যাপার দুরূহ। ইহাকেই লোকারণ্য বলে। তিনি ভ্যাবাচাকা খাইয়া গেলেন। মালপত্র ভৃত্য এবং কুলির সাহায্যে প্ল্যাটফর্মে নির্বিঘ্নে আনা হইয়াছে, কিন্তু সেখান হইতে চতুর্দিকে তাকাইয়া তার মনে হইল এই জনতার আর কোনো কাজ নাই, কেবল তাহাকেই বাধা দিবার জন্য চঞ্চল হইয়া বেড়াইতেছে। চন্দ্রশেখরের অবশ্য স্মরণ হইল না যে হাওড়া স্টেশনের সাধারণ রূপী ওই। তার উপর কুলিদের উৎপাত খুব। কয়েকটি বাক্স বিছানা আর চাঙারি গাড়িতে তুলিয়া দিবার পারিশ্রমিক তাহারা যাহা দাবি করিতেছে, তাহা স্বপ্নাতীত না হইলেও অসম্ভব উচ্চ। সুতরাং তিনি রাগিয়া উঠিলেন ভৃত্য হারার উপর। বলিলেন, ওরে বেটা হারা, ভ্যাবাচাকা খাস নে, হাঁ করে কি দেখছিস? গাড়ি ধরতে পারা যাবে কিনা ভেবে দেখেছিস? কথা বুঝছিস না কেন তুই? তোকে সঙ্গে এনেই আপদ হলো। হারা মুখ ফিরাইয়া একটু হাসিল। টিকিট ঘরের সম্মুখেও ঠেলাঠেলি লাগিয়াছে যেন যান কবুল করিয়া। চন্দ্রশেখর হতোদ্যম হইয়া গেলেন। এত বিঘ্ন উত্তীর্ণ হইয়া গাড়িতে যাইয়া উঠা তার সাধ্য নয়। এই অবস্থায় পড়িয়া প্রচুর লাগেজ, স্ত্রী ও সন্তানগণ এবং কুলিগণের মধ্যে অস্থির হইয়া বিচরণ করিতে করিতে তিনি যখন ভারী বিব্রত এবং প্রবলভাবে অসংলগ্ন কলরব করিতেছেন, আর তৃতীয় শ্রেণীর টিকিট ঘরে জানালায় ভিড় দেখিয়া অকারণেই ভাবিতেছেন ফিরিয়া যাইবেন কি না, আর চিৎকার করিয়া পুনঃ পুনঃ স্ত্রীকে জিজ্ঞাসা করিতেছেন, তোমরা কেন সঙ্গে এলে? আর কুলিগণকে ধমক দিতেছেন, এই হাট যাও। আর লাগেজ গনিয়া দেখিতেছেন ছোট বড়ই 10টা ঠিকই আছে, আর হতাশ হইয়া বলিতেছেন, যাওয়া কেমন করে হয়, হলো না। ঠিক তখনই দেখা দিল গুরুদয়াল। তফাতে দাঁড়াইয়া সে ব্যাপারটা দেখিতেছিল। সম্মুখে আসিয়া বলিল, বাবু ব্যস্ত হবেন না, আমি সব ঠিক করে দিচ্ছি, আপনি বসুন। চন্দ্রশেখরের মনটা ভারী অদ্ভুত। অপরিচিত ভদ্রলোকের নিকট হইতে বাবু সম্বোধন পাইয়া তিনি তৎক্ষণাৎ চরিতার্থ হইয়া গেলেন। ট্রাঙ্কের উপর বসিয়া পড়িলেন। বলিলেন, দিন দেখি। গুরুদাস বলিল, যে আজ্ঞে। বলিয়া সে স্নেহসূচক পিতৃ সম্বোধন করিয়া কুলিদিগকে বশীভূত করিল। চন্দ্রশেখরের বড় ছেলে ন্যাটার দুঃসহ জল পিপাসা পাইয়াছিল। জল আনিয়া তাহাকে পান করাইল। চন্দ্রশেখরকে আশ্বাস দিল যে এখনও বিস্তর সময় আছে। তারপর লাগেজের 3টি স্তূপ প্রস্তুত করিল। যথাক্রমে 3টি কুলির মাথায় যাইবে বকশিসের বন্দোবস্ত করিয়া কুলিদের মুখে হাসি ফুটাইল, এবং চন্দ্রশেখরকে সঙ্গে লইয়া মধ্যম শ্রেণীর টিকিট কাটাইল। সেখানে ভিড় না দেখিয়া চন্দ্রশেখর হাসিয়া বলিলেন, এখানে ভিড় নেই। গুরুদয়াল বলিল, আগে না। গুরুদয়ালের পরিশ্রমের সংকট হইতে ত্রাণ পাইয়া চন্দ্রশেখর ভারী কৃতজ্ঞ হইলেন।
কুলিদের হাঁকাইয়া লইয়া আর চন্দ্রশেখরের মধ্যম পুত্রটির হাত ধরিয়া গুরুদয়াল সঙ্গে সঙ্গে ফটক পর্যন্ত গেল। চন্দ্রশেখর তার নাম আর ঠিকানা জানিয়া লইলেন, বলিয়া গেলেন ফিরিবার সময় তিনি পত্র দিবেন। গুরুদয়ালবাবু যেন স্টেশনে আসিয়া তাহাদিগকে লইয়া যান। গুরুদয়াল ঘাড় কাত করিয়া বলিল, যে আজ্ঞে, যাব, ভুলবেন না। যেন অনুচিত অভিসম্পাত কানে আসিল। এমনই চমকিয়া গুরুদয়াল আগে দাঁতে জিভ কাটিল, তারপর বলিল, দেখুন দেখি বাবুর কথা, আগে না, ভুলব না। চন্দ্রশেখর কথা রাখিলেন, পত্র দিতে ভুলিলেন না। গুরুদয়ালও কথা রাখিল, স্টেশনে হাজির দিয়া সপরিবার চন্দ্রশেখরকে লইয়া নিরাপদে গৃহে পৌঁছিয়া দিতে ভুলিল না। চন্দ্রশেখর তাহাকে সাদরে বসাইয়া সযত্নে জলযোগ করাইলেন। আদ্যন্ত পরিচয় গ্রহণ করিলেন এবং প্রত্যহই তাহার কাছে আসিয়া কিছুক্ষণ বসিবার এবং গল্পগুজব করিবার জন্য সাগ্রহ আমন্ত্রণ করিয়া সুন্দরভাবে হাস্য করিলেন। বলিলেন, ভারী আনন্দ পাব। গুরুদয়াল মাথা নোয়াইয়া আনন্দের বার্তা শিরোধার্য করিয়া লইল, বলিল, যে আজ্ঞে। কিন্তু ইহা ছাড়া আর একটা সামান্য ঘটনা ইতবসরে ঘটিয়াছে, তাহা উল্লেখযোগ্য। চন্দ্রশেখর প্রথম আলাপে গুরুদয়ালকে আপনি আজ্ঞা করিয়াছিলেন, দ্বিতীয়বার মিলনের প্রথম ভাগটাতেও তাই, কিন্তু যত্নপূর্বক জলযোগ করাইয়া দিবার পূর্বে বলিলেন তুমি, বলিলেন এসো কিন্তু রোজ। গুরুদয়ালকে ছোট ভাবিবার কারণ ইহাই যে পরিচয় লইয়া তিনি জানিয়াছেন গুরুদয়াল ভারী গরিব, তার পয়সা নাই, বয়সে প্রায় সমান হইলেও জাতি সন্নিবেশে তার স্থান নিম্নে। আরও একটা কারণ আছে, চন্দ্রশেখর ধনী এবং অলস হইলেও খুবই নির্বোধ নন। বুঝিতে তার বিলম্ব হয় নাই যে লোকটার পরসেবাবৃত্তি অর্থাৎ দাস্যই প্রবল। প্রত্যহই আসিবার পুনরায় আহ্বানে গুরুদয়াল বিগলিত হইয়া একেবারে ঢলিয়া পড়িল। তার উপর জলযোগের দ্বারা আপ্যায়নে তার নিজেকে কত যে ধন্য মনে হইয়াছে তাহার ইয়ত্তাই নাই। গদগদ কৃতার্থ হইয়া সে বলিল, যে আজ্ঞে, আসব। হ্যাঁ, এসো। আপনি হইতে তুমিতে ঝম্প প্রদান গুরুদয়াল অনুভবই করিতে পারিল না। দীর্ঘকাল ধরিয়া পরাহ্নের গ্রাস ভয়ে ভয়ে আর অরুচির সঙ্গে মুখে তুলিতে হইলে যে অধঃপতন ঘটে, গুরুদয়াল এবং তার নূতন বন্ধু চন্দ্রশেখর তাহা টের না পাইলেও তাহাই তার ঘটিয়াছে। মর্মে মর্মে অনুভূত আর অনিশ্চিত পরপ্রত্যাশী পরম দারিদ্র্যের যে কুফল, এ তারই অভিব্যক্তি। গুরুদয়ালের মনে হয় আর সে জানাইতে চায় সে সবারই ভৃত্য, কৃপাজীবী। গুরুদয়ালের হাতে সঞ্চিত পয়সা করি কিছুই নাই, উপার্জনও নাই। মাতুলার নেই চিরদিন সে প্রতিপালিত হইতেছিল। মাতুলি তার গ্রাসাচ্ছাদনের ব্যয় নেহাত ক্লিষ্ট মুখে বহন করিতেছিলেন, কিন্তু সম্প্রতি কন্যার বিবাহ দিয়া কিছু ঋণগ্রস্ত হওয়ায় তার ব্যয় সংকোচের প্রয়োজন এবং দুর্ভাবনা হইয়াছে। তিনি বোঝার উপর হইতে শাকের আঁটিটাকে নামাইয়া দিয়াছেন। মাতুল বলিয়াছেন যে থাকিবার স্থান দিতে তিনি অবশ্যই সম্মত আছেন, কিন্তু নগদ খরচ তিনি করিতে পারিবেন না। না পারার ক্লেশ অসহনীয় হইলেও তিনি নিরুপায়, কারণ ভদ্রাসন রক্ষা করিতে হইলে ঋণ পরিশোধ তাহাকে করিতেই হইবে। স্পষ্ট কথা বলিয়া দিয়া গুরুদয়ালের মাতুল অনঙ্গমোহন হালকা হইয়াছেন। মাতুলানির অল্প স্বল্প গোপন স্নেহ ব্যতীত গুরুদয়ালের দ্বিতীয় সম্বল নাই। সুতরাং কিছু উপার্জনের আশায় গুরুদয়াল এক্ষণে চারি চতুর্দিকে সুযোগ সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করিয়া বেড়াইতেছে। বেড়াইতে বেড়াইতে হাওড়ার পুলের উপর সে কেন আসিয়াছিল তাহা সেও জানে না। প্রবল বায়ু ছাড়া সেখানে আর কিছু নাই। তারপর কেমন করিয়া এবং কেন সে হাওড়া স্টেশনের মতো
হুড হাঙ্গামার স্থানে উপনীত হইয়াছিল, ভাবিতে গেলে সেও এক রহস্য বৈকি। কিন্তু মেঘের মাথায় রজত দেখার মতো তার নিরুদ্দেশ ভ্রমণান্ধকারের সীমায় দেখা দিলেন চন্দ্রশেখর। তার শুভ হইল, অর্থাৎ ধনী চন্দ্রশেখরের সঙ্গে তার পূর্বোক্ত রূপে সাক্ষাৎ এবং আলাপ হইয়া গেল। চন্দ্রশেখর ধনী, সর্ববাদী সম্মত রূপে ধনী। বাড়ি গাড়ি আছে, খানপাঁচেক বাড়ি আছে। মাসে মাসে যে বাড়ি ভাড়া আদায় হয় তাহাই ঢের। নগদ টাকা কত আছে তাহা সঠিক কেহ জানে না, সবাই অনুমান করে যে প্রচুরই আছে। সুতরাং দরিদ্র গুরুদলের প্রতি ধনী চন্দ্রশেখরের এই প্রীতির সঞ্চার অর্থাৎ নেক নজর শুভ বলিতে হইবে। নিজের অবস্থা গুরুদল অকপটে বলিয়াছে। চন্দ্রশেখর জিজ্ঞাসা করেন, গুরুদয়াল, তোমার মামা বাড়ির খবর কি? গুরুদয়াল বলে, আগে ভালোই আছেন সবাই। চন্দ্রশেখর চোখ বড় করিয়া গুরুদয়ালের মুখের দিকে তাকাইয়া কি যেন ভাবেন, তারপর ঘাড় আরও খানিক খাড়া করিয়া বলেন, মামার বাড়ি আদর ভারী, মধুর হাঁড়ি। আচ্ছা, তুমি কেমন কবি দেখি, চট করে আর এক লাইন মিলিয়ে দাও দেখি। গুরুদয়াল আসিয়া থপ করিয়া মেঝেতেই বসিয়া পড়িয়াছিল। সেইখান হইতেই সহজভাবে হাসিয়া সে বলিল, আমি তো কবি নই বাবু, তবে আপনি যখন বলছেন তখন ভেবে দেখি। দেখো। 1 মিনিট চুপ করিয়া থাকিয়া চন্দ্রশেখর বলিলেন, হলো হে, তুমি বড় স্লো কবি, এসব ব্যাপার সঙ্গে সঙ্গে না হলে রস মাটি হয়। হয়েছে। শুনিয়া চন্দ্রশেখর গা ঝাড়া দিয়া উৎকর্ণ হইলেন। গুরুদয়াল একটু থমকিয়া থাকিয়া স্বীয় রচনাটা মনে মনে আওড়াইয়া লইল। তারপর বলিল, দুধ গড়ায় এই ভাগ্নে বেটার বয়ে গোঁপদারি। চন্দ্রশেখর লাফাইতে লাগিলেন, বাহ বাহ, বহুত আচ্ছা, আশাই করিনি যে তুমি পারবে। ভারী সুন্দর হয়েছে, সত্যি ভারী সুন্দর হয়েছে। গুরুদয়াল নিজের কৃতিত্বে আর বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় লজ্জায় লাল হইয়া মাটির সঙ্গে একেবারে মিশিয়া গেল, এবং চন্দ্রশেখরের মনে হইল তিনি যেন গৌড়াধিপতি কিংবা বিক্রমাদিত্য। তার সভায় দেশ দেশান্তরাগত কবিগণের রচনা শক্তির পরীক্ষায় তাহারই সভাকবির জয় হইয়াছে। মনে হইতেই তৎক্ষণাৎ তিনি পকেটে হাত ভরিয়া 2টি টাকা বাহির করিয়া ঝম করিয়া গুরুদয়ালের সামনে ফেলিয়া দিলেন। বলিলেন, নাও পুরস্কার দিলাম। বলিয়া মাথা তুলিয়া তাকাইয়া রহিলেন। গুরুদয়াল তাড়াতাড়ি উঠিয়া যাইয়া বদান্যবরের পদধূলি গ্রহণ করিল। সূর্যের উত্তাপ গ্রহণে সূর্যের যেমন আপত্তি নাই, অনুকম্পা প্রার্থী কেহ ভক্তি ভরে পদধূলি লইলে চন্দ্রশেখরে তেমনই আপত্তি নাই। শক্তির পরিচয় পাইয়া চন্দ্রশেখর আজ গুরুদয়ালকে পুরস্কৃত করিয়াছেন। ব্যাপারটা দেখাইল সেই রকমই, ভারী উত্তম, কিন্তু তার মনে যথেষ্ট পাপ ছিল। পুরস্কার দিলাম বলিয়া টাকা দুটো নিক্ষেপ করিয়াই তার মনে হইতে লাগিল এই কথাই যে অভাবীকে ভিক্ষা দিলাম। চন্দ্রশেখর বলিলেন, মামাকে দেবে এই টাকা? গুরুদাস ঘাড় নাড়িয়া জানাইল দিবে। বলিল, না দিলে নিমখারামি হবে বাবু। বলিয়া অতিশয় উৎফুল্ল চোখে বাবুর মুখের দিকে তাকাইয়া রহিল। আর বাবুর মনে হইতে লাগিল পদপ্রান্তে বসিয়া আর প্রদীপ জ্বালিয়া লোকটা তাহার আরতি করিতেছে। অর্চনাটা চন্দ্রশেখরের খুব ভালো লাগে আর নিজেকে অভ্রভেদী মনে হয়। সেদিন চন্দ্রশেখর বলিলেন, ওহে দয়াল, গিন্নি তোমার খুব প্রশংসা করছিলেন। শুনিয়া গুরুদয়াল পুনরায় লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করিয়া একেবারে মাটির সঙ্গে মিশিয়া গেল। কৃতজ্ঞতা শৃঙ্খলে বাঁধা পড়িলে গুরুদয়াল অমনি করে, যতবার তা ঘটে ততবারই সে অমনি করে। গুরুদয়ালের লজ্জারুণ মুখমণ্ডল দেখিয়া চন্দ্রশেখরের মনে হইল
লোকটাকে ভারী উপকৃত করা হইয়াছে। বলিলেন, বকশিস কিছু চাও দয়াল? গিন্নি খুশি হয়েছেন এই আমার পুরস্কার, কিন্তু তোমার তো কিছু চাই, চাও? বলা বাহুল্য, গুরুদয়ালের অধিকতর অবনতি ঘটিয়াছে। মনে মনেও হাত পাতিতে সে পারিত না, কিন্তু আজ চাও বলিয়া চন্দ্রশেখর প্রশ্ন করিতেই সে লোলুপ হইয়া উঠিল। বলিল, পুরস্কার কিছু চাই নে বাবু, গিন্নিমা খুশি হয়েছেন শুনেই আমি যথেষ্ট পুরস্কৃত হয়েছি, তবে দান পেলে কৃতার্থ হব। চন্দ্রশেখর যে দান দয়াবশত অযাচিতই করিতেন, তাহাও যে অনাবিল প্রেম নয়, ভিক্ষাই, এ সত্য গুরুদয়ালের মনে স্বচ্ছ একটা রূপ লইয়া প্রতিবিম্বিত হইয়াছে। আগে অযাচিত দান লইতেই তার কুণ্ঠা আসিত, কিন্তু ওদিকে মাতুল রহিয়াছেন, তাহার চাহিদা পূরণ করিতেই হইবে। গুরুদয়াল বাধ্য হইয়া প্রতিবিম্বটাকে আবৃত করিয়া ধরিত। টাকাটা সিকিটা যা বাবু সম্মুখে ছুঁড়িয়া দিতেন, তাহা সে মুখের ছায়া গোপন করিয়া কুড়াইয়া লইয়া যাইত। কিন্তু আজ সে অবাধ কণ্ঠে চাহিয়াই বসিল। কিন্তু চন্দ্রশেখর আরও পরিচর্যা চান। বলিলেন, দেব, কিন্তু শুনে আমি খুব হাসব এমন গল্প জানো তুমি? গুরুদয়াল বলিতে পারিল না যে কেমন ধারা গল্প শুনিয়া তিনি হাসিবেন, তাহা সে কেমন করিয়া জানিবে। গুরুদয়ালের বুক কাঁপিতে লাগিল। যদি না পারে? বলিল, চেষ্টা করে দেখতে পারি বাবু। বাবু বলিলেন, করো দেখি তো চেষ্টা। এই আমি গম্ভীর হয়ে বসলাম, হাসাও দেখি। বলিয়া ঠোঁটের খুব শক্ত করিয়া চাপ দিয়া চন্দ্রশেখর গম্ভীর হইয়া রহিলেন। এ প্রস্তাব খুব হৃদ্য প্রস্তাব। অনুগ্রহজীবীর কাছে ধনী ব্যক্তি যে এই প্রস্তাব করিয়াছেন, ইহা খুবই উদারতা, আত্মভোলার পরমানন্দ, সন্দেহ নাই। কাজেই গুরুদয়াল কৃতার্থ হইল যত, চন্দ্রশেখরের সেই অতুলনীয় আর পূজনীয় গাম্ভীর্যের চরণতলে লুটাইয়া পড়িল তত। বিনয়ের ভারে তার মেরুদণ্ডই বেঁকিয়া গেল। বলিল, কিন্তু একটু হবে বাবু। কিয়ে হবে? একটুখানি, অর্থাৎ কথাগুলো ঠিক শ্রাব্য হবে না। খেপেছ? এ যুগে অশ্রাব্য কথা নেই, তাও জানো না? বলো তুমি, কিন্তু হাসানো চাই, না হাসাতে পারলে তোমার জরিমানা হবে। শুনিয়া গুরুদয়ালের অল্পে অল্পে স্ফূর্তি জাগে। সেই গল্পটা বলিতে শুরু করে, গোপাল ভাঁড়ের সেই গল্পটা, যাতে গোপাল নিজের স্ত্রীকে লেবু তুলিতে পাঠাইয়া জামাইয়ের কাছে বিষম অপ্রস্তুতে ফেলিতেছে। প্রথমটায় চন্দ্রশেখরের একেবারেই হাসি পাইল না। তারপর দেখা গেল ওষ্ঠদ্বয়ের মধ্যভাগে যেন টান পড়িতেছে, ওষ্ঠপ্রান্ত কুঞ্চিত হইতেছে। তারপর তার স্থূল গণ্ডে টোল দেখা দিল। তারপর গল্পের উপসংহার হইতেই, অর্থাৎ গোপালের জামাই গোপালের স্ত্রীকে চোর মনে করিয়া অন্ধকারে যেখানে জড়াইয়া ধরিয়াছে, সেইখানে আসিতেই চন্দ্রশেখর না হাসিবার সংকল্পে অটুট থাকিতে মুহূর্ত দুই প্রাণপণে চেষ্টা করিয়া ফাটিয়া পড়িলেন। হাসি তার আবদ্ধ দম বিদীর্ণ করিয়া বাহির হইয়া আসিল। সে হাসি আর ফুরায় না, এমন বেদম হাসি তিনি কখনোই হাসেন নাই। কিন্তু একসময় তার এ হাসিও ফুরাইল। ফুরাইতেই তিনি তাড়াতাড়ি অন্তঃপুরে চলিয়া গেলেন, স্ত্রীকে গল্পটা শুনাইতে নয়, টাকা আনিতে। টাকা লইয়া চন্দ্রশেখর ফিরিলেনও তাড়াতাড়ি, আর হাসিতে হাসিতে। 5টি টাকা তিনি গুরুদয়ালের গল্পের দরুন বকশিস দিলেন, কিন্তু ছুঁড়িয়া দিলেন না, গুরুদয়ালের যুক্ত করতলের উপর ছাড়িয়া দিলেন। গুরুদয়াল তার পায়ের উপর উপুর হইয়া পড়িল। বহুশ্রুত এক গল্পের জন্য 5 টাকা! বাবুর দিবারই ইচ্ছা ছিল, গল্প বলিয়া হাসাইবার পরীক্ষাটা বাবুর ক্রীড়ামোহ একটু। এত অনুগ্রহ! গুরুদয়ালের মুক্তকর অনেকক্ষণ একোদ্দিষ্ট হইয়া যুক্ত হইয়া রহিল। সুতরাং দেখা যাইতেছে যে উভয় পক্ষেরই অভ্যাস দাঁড়াইয়া গেল খারাপ।
এক পক্ষ অনুগ্রহ করিতেছে, অপর পক্ষ তা গ্রহণ করিতেছে। প্রভুভৃত্য সম্পর্ক ইহার চাইতে ভালো। কাজের মূল্য কি সেবার মূল্য নগদ নগদ লওয়ায় অন্তরে অন্তরে বোঝাপড়া হইয়া ব্যাপার চুকিয়া যায়, অনিষ্ট কিছু ঘটে না। কষ্টপূর্বক এতটা জের টানিয়া তা চলে না। কিন্তু যেখানে বন্ধুত্ব নাই, স্পষ্টাক্ষরে ভিক্ষা দেওয়া নাই, দারিদ্র্যের প্রতি করুণা নাই, কেবল আছে মানুষকে ভাড়ায় খাটাইবার প্রয়াস আর সম্পর্ক, সেখানে অন্তরের অকুশলী মিথ্যাচার শাস্তি একদিন পাইবেই। চিত্তরঞ্জন আর অবসর বিনোদনের জন্য একটি ব্যক্তিকে প্রলোভনে বন্দি করিয়া রাখার ভিতর যে নির্মম উল্লাস আর ক্ষুদ্রতা আছে, তাহা একদিন হতাশ হইতে বাধ্য। গুরুদয়াল একদিন বড় বিমর্ষ হইয়া দেখা দিল। চন্দ্রশেখর তা লক্ষ্য করিলেন না, বলিলেন, এসো, তোমার উপর বড় মায়া বসেছে হে। যতক্ষণ না আসো ভারী ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা লাগে সত্যই, কিন্তু তা প্রেমাস্পদের অভাবে নয়। কেহ নিম্নভূমি হইতে ঊর্ধ্বপানে তাহার দিকে তাকাইয়া থাকে না বলিয়া। গুরুদয়াল তা বুঝিল না, বলিল, বাবুর অশেষ অনুগ্রহ। অনুগ্রহ তো বটেই। একটা জামা কিনবে বলেছিলে না? বলেছিলাম বাবু। কত হলে হয় একটা? শিকে 5 এই নাও 1.5 টাকা। বলিয়া টাকা 1.5টি করতলের উপর নাচাইতে লাগিলেন। বলিলেন, কিনে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। গুরুদয়াল নৃত্যশীল টাকার দিকে লুব্ধ চক্ষে চাহিয়া খানিক ইতস্তত করিয়া বলিল, তা যাব, কিন্তু আমার অন্যত্র যাবার একটু তাড়াতাড়ি আছে বাবু। কোথায় যাবে হে? তোমার তো ত্রিসংসারে কেউ নেই। না থাকারই মধ্যে বিধবা এক মাসি আছে। উল্লেখযোগ্য কিছু নয়, কিন্তু সেই মাসি হঠাৎ চিঠি লিখেছে দেখা করতে। খুব দিব্যি দিয়ে দিয়ে চিঠি লিখেছে, অসুখ তার। যাবে নাকি? যাব মনে করছি। চিঠিখানা পড়ে ভারী কষ্ট পেয়েছি। আপনি অনুমতি করুন। তা যাও, কিন্তু 2 দিন, তার বেশি দেরি করো না যেন। তোমার গিন্নিমায়ের গায়ের কাপড় একখানা কিনতে হবে, 250 টাকা এস্টিমেট। গিন্নি বলছেন, গুরুদয়ালকে সঙ্গে না নিয়ে খবরদার নিজে ওস্তাদি করে কিনতে যেও না। আমার পছন্দসই জিনিস কিনতেও পারবে না, দামেও ঠকবে। গিন্নিমায়ের এই স্নেহের পরিচয়ে গুরুদয়ালের চোখ ভিজিয়া উঠিল। বলিল, গিন্নিমা আমার যথার্থই মা। পুত্রের প্রতি তার অশেষ স্নেহ কৃপা। ফিরে এসেই আমি আপনার সঙ্গে বেরুব। দামি জিনিস 10 দোকান ঘুরে দেখে শুনে কিনতে হবে বই কি। তাহলে এসো কিন্তু শিগগিরই। পথ খরচা কিছু চাই নাকি? গুরুদয়াল কথা কহিল না, নখ খুঁটিতে লাগিল। চন্দ্রশেখর হাসিয়া বলিলেন, হলে হয় না? কত দূর সে জায়গা? অজয়ের ধারে মানদপুর। মরুগে, অত পরিচয় আমার কাজ কি? এই 3টে টাকা নিয়ে যাও। জামাটাও এর ভিতর থেকেই কিনে নিও। যে আজ্ঞে। বলিয়া টাকা 3টি হাত পাতিয়া লইয়া আর শীঘ্র ফিরিবার প্রতিশ্রুতি দিয়া এবং বাবুর চরণে প্রণত হইয়া গুরুদয়াল চলিয়া গেল। চন্দ্রশেখর উৎকণ্ঠিত হইয়া উঠিয়াছেন। 2 দিনের স্থলে 7 দিন উত্তীর্ণ হইয়াছে, তবু গুরুদয়ালের দেখা নাই। চন্দ্রশেখরের মন একটা শূন্যতার মাঝে পড়িয়া আইঢাই করিতেছে। সেদিনও একটি দরিদ্র ব্রাহ্মণ আসিয়াছিল। চন্দ্রশেখর তার কন্যাদায় নিষ্কৃতি দিতে যৎকিঞ্চিৎ 5টি টাকা তাহাকে দান করিয়াছেন। খঞ্জ অন্ধ ভিক্ষুক আসে, তাহাদেরও 2টি-1টি পয়সা তিনি না দেন এমন নয়। বাবাজি গান শোনায়, তাহাকেও কিছু তিনি দান করেন, কিন্তু এমনিভাবে দান করিয়া তার মন ভরিতেছে না। দাতা ও গ্রহীতার মাঝে ছেদরেখা পড়িয়া দান যদি সঙ্গে সঙ্গেই নিষ্পন্ন হইয়া যায়, দরিদ্র যদি দানের রেশ না টানিয়া রাখে, তবে সে দানের উপভোগ্যতা দাতার পক্ষে এত কমিয়া যায় যে পরক্ষণেই তার আর স্বাদই মেলে না। ওরাও ভিক্ষা পাইয়া গাল ভরা কথায়
প্রচুর আশীর্বাদ করে, কিন্তু তাহা নিছক মৌখিক বলিয়াই মনে ছাপ পড়ে না। কিন্তু গুরুদয়ালকে ভিক্ষা দেওয়ার ফল আলাদা। সে দিবারাত্র তার ধ্যান আরাধনা করে, অবিরাম মুখের দিকে তাকাইয়া সে তাহারই ক্ষীণতম প্রীতিকে অবলম্বন করিয়া থাকে। অন্যান্য খুচরা ভিক্ষার্থীর 10 দরজায় স্থান আছে, কিন্তু গুরুদয়ালের তিনি একা। ভাবিতে ভাবিতে চন্দ্রশেখর সর্বান্তঃকরণে স্ফীত হইতে থাকেন। নিজেকে দুর্লঙ্ঘ মনে হয়। এইসব কারণে গুরুদয়ালের উপস্থিতির অভাবে চন্দ্রশেখরের নিদারুণ কষ্ট হইতেছে। মনে হইতেছে তাহাকে লক্ষ্য করিবার কেহ নাই, তিনি হারাইয়া গেছেন। 8 দিনের দিন চন্দ্রশেখর অতিষ্ঠ হইয়া বাহিরের দরজায় যাইয়া খানিক দাঁড়াইয়া রহিলেন। তবু গুরুদয়াল আসিল না, কিন্তু আসিল সে সেই দিনই। গুরুদয়াল ঘরে ঢুকিয়া দেখিল বাবু যথাস্থানে বসিয়া আছেন, মুখ বিমর্ষ। বিমর্ষ চক্ষু দুটি মেলিয়া বাবু তাহাকে দেখিলেন, কিন্তু কথা কহিলেন না। বাবু রাগ করিয়াছেন। তাহাকে দীর্ঘকাল প্রতীক্ষায় রাখিয়া কষ্ট দেওয়ায় তিনি নিদারুণ অভিমান করিয়াছেন। কিন্তু অভিমান কতক্ষণ? বাবুর অভিমান শূন্যে নিক্ষিপ্ত শিলাখণ্ডের মতো দ্রুত অবতরণশীল, জলের তিলকের মতো তা ক্ষণস্থায়ী। গুরুদয়াল যাইয়া চরণে প্রণত হইতেই তিনি প্রসন্ন হইয়া উঠিলেন, বলিলেন, এলে, ভেবে মরি তোমার জন্য, এত দেরি হলো যে? প্রশ্ন একেবারেই মধুময়। গুরুদয়ালের তৃষিত হৃদয় আধার পরিপূর্ণ করিয়া রুদ্ধ প্রীতি ঢালিয়া পড়িল। বাবুকে কষ্ট দিয়াছে মনে করিয়া অপরাধের জ্ঞানে কাতর হইয়া ছল ছল চক্ষে গুরুদয়াল জিজ্ঞাসা করিল, বাবুর শরীর ভালো আছে? গিন্নিমা ভালো আছেন, তিনিই তো অস্থির করে তুলেছিলেন বেশি। তার র্যাপার কেনা মুলতুবি আছে। যে আজ্ঞে, খোকা খুকুরা ভালো আছে? আছে। তারপর বহুদিন অদর্শনের পর সাক্ষাৎ বলিয়া চন্দ্রশেখর গুরুদয়ালকে আজ বিশেষভাবে সম্মানিত করিলেন। বলিলেন, দাঁড়িয়েই কথা বলছো, বসো। গুরুদয়াল তার জায়গায় অর্থাৎ কিঞ্চিত দূরবর্তী বেঞ্চিতে বসিল। চন্দ্রশেখর জানিতে চাহিলেন, মাসি মাসি করে সেদিন দৌড়ে পালালে? কেমন মাসি? মায়ের সদর বোন। বটে, কি দরকারে ডেকেছিলেন? ভারী জরুরি ডাক মনে হলো। অসুখ হয়েছিল খুব। বটে, কেমন আছেন এখন? মারা গেছেন। বটে, মারা গেছেন। আহা! পুনঃ পুনঃ বটে শব্দটা চন্দ্রশেখর প্রয়োগ করিতেছেন। ওটা নূতন অভ্যস্ত মুদ্রাদোষ নয়। আশ্রিত অনাথ ব্যক্তির প্রতি প্রশ্রয়ের ভাব প্রকাশের নব আবিষ্কৃত ভঙ্গি উহা। প্রশ্রয় পাইয়া গুরুদয়াল পুনরায় বলিল, আগে হ্যাঁ, দিন 7 ভুগেই তিনি মারা গেছেন। বটে, তা তোমাকে ডেকেছিলেন কেন? অন্তিমকালে দেখতে ইচ্ছে হয়েছিল। নিঃসন্তান ছিলেন, আমি মুখাগ্নি করলাম। তাই নাকি? উত্তম, ওইটুকুই লাভ। অধিকারী হতে হয় কি না? তারপর? কিছু টাকা হাতে ছিল, আমাকেই তা দিয়ে গেছেন। বটে, কত? 1000 তিনেক। বলিবার সঙ্গে সঙ্গে চমকপ্রদ ক্ষিপ্রতার সহিত পট পরিবর্তন ঘটিল। চন্দ্রশেখর চমকিয়া খাড়া আর শক্ত হইয়া উঠিলেন। তারপরেই তার মুখ শুকাইয়া উঠিতে লাগিল। তাহাকেই যেন সহসা কেন্দ্রচ্যুত আর আশ্রয়ভ্রষ্ট নিরালম্ব করিয়া তাহার অধিকারের বাহিরে একটা স্থানে কেউ দাঁড় করাইয়া দিয়াছে। সেখানে তিনি অতিশয় ক্ষুদ্র। তারপর চন্দ্রশেখরের ললাটে ভ্রুভঙ্গি দেখা দিল। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বলিলেন, তবে আর এখানে কেন? কেন এসেছ? চলে যাও, আর এসো না। গুরুদয়াল এই অপ্রত্যাশিত আক্রমণে ভারী বিব্রত আর অবাক হইল। বাবু অকারণে রুষ্ট হইয়া এমন রূঢ়ভাবে বিদায় দেওয়ায় ব্যথিতও হইল এবং অভ্যাস মতো বলিল, যে আজ্ঞে।
বলিয়া বাহির হইয়া গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।